তো আজকের বিষয় হলো কর্পোরেট অ্যাকশন। কোনো লিমিটেড কোম্পানি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পদক্ষেপ নেন, যার প্রভাব ওই কোম্পানির শেয়ারের উপর বিভিন্নভাবে পড়ে, প্রত্যক্ষভাবে পড়ে, কখনো পরোক্ষভাবে পড়ে। এবং যখন কোনো কোম্পানির শেয়ারের উপর প্রভাব পড়বে, তখন শেয়ার হোল্ডারদের উপরও প্রভাব পড়বে। এটা স্বাভাবিক নাকি? কোম্পানির দ্বারা এই ধরনের পদক্ষেপ বা কর্পোরেট অ্যাকশন বিভিন্ন ধরনের হতে পারে। কোম্পানি যখন প্রচুর লাভবান হন তখন এক ধরনের পদক্ষেপ নেন, কিংবা কোম্পানি যখন লসে থাকে তখন আর এক ধরনের পদক্ষেপ নেন। কোম্পানি যখন আরো অর্থ বিনিয়োগের প্রয়োজন হয় তখন আর এক ধরনের পদক্ষেপ নেন। তো ভারতীয় স্টক মার্কেটে যে কোম্পানিগুলো যে ধরনের কর্পোরেট অ্যাকশনগুলো নেন, সেগুলো অনেকটা আমাদের জানা, অনেকটা আবার নতুন। যেমন স্টক স্প্লিট। স্টক মানে কি? শেয়ার। এখানে স্টক বলতে আমরা শেয়ার বোঝাচ্ছি। স্প্লিট, স্প্লিট মানে ভেঙে দেওয়া। যেমন আছে ডিভিডেন্ড, যেটা আমরা বিগত দিন আলোচনা করেছিলাম। ডিভিডেন্ড, রাইট ইস্যু, তারপর মার্জার অ্যান্ড ডিমার্জার, অ্যাকুইজিশন, যেমন স্পিন আপ, তারপর বোনাস ইস্যু, বাইব্যাক। তো এই ধরনের অনেকগুলো কর্পোরেট অ্যাকশন আছে। বিভিন্ন পরিস্থিতিতে কোম্পানি বিভিন্ন সময় এই ধরনের কর্পোরেট অ্যাকশনগুলো নিয়ে থাকে। আমরা কয়েকটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব। প্রথম যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব সেটা হলো স্টক স্প্লিট, অর্থাৎ কোনো শেয়ারকে ভেঙে দেওয়া। কখন স্টক স্প্লিট হয়, অর্থাৎ কখন কোনো জিনিসকে ভাঙার প্রয়োজন হয়, কেউ বলতে পারবেন? যেটা সবসময় খুব বড় হয়, যেটা মানে ছোট অবস্থায় নেই, সেটাকে ভাঙার প্রয়োজন পড়ে। ধরুন আপনি দোকানে গেলেন, আপনি যদি বলেন আমাকে 10 টাকার জিরে দিন, তো আপনি নিতে পারবেন নিশ্চয়ই। 10 টাকার জিরে আপনি নিতে পারবেন। ধরুন আপনি লবণ কিনতে গেলেন, 1 কিলো লবণ নেবেন, আপনি নিতে পারবেন 1 কিলো লবণের দাম 20 টাকা, আপনার সামর্থ্য আছে। কিন্তু অনেক সময় অনেক জিনিস দেখা গেল জিরে মার্কেটে বিক্রি হচ্ছে, বলছে নিতে হলে আপনাকে 1 কিলোর প্যাকেট নিতে হবে। কিংবা আপনি যদি যে কোনো একটা জিনিসের প্রতি, যেগুলো ভেঙে আর বিক্রি হবে না, আপনি যখন মার্কেটে ঝাল কিনতে যাচ্ছেন তখন আপনি 25 গ্রাম নিতে পারেন, 50 গ্রাম নিতে পারেন। কিন্তু একটা কুমড়ো যখন কিনতে যাচ্ছেন বলছেন নিতে হলে গোটা নিতে হবে, তো আপনার সামর্থ্য নেই। সব থেকে ভালো জিনিস আমি আপনাদেরকে বোঝাই, ইলিশ মাছ কেটে বিক্রি হয় না, কি হ্যাঁ জানেন তো? ইলিশ মাছ আস্ত বিক্রি হয়। তো আপনাকে একটা ইলিশ নিতে গেলে মোটামুটি 1000 টাকা খরচা করতে হবে ভালো ইলিশ নিতে গেলে। কিন্তু আপনি রুই মাছ দেখছেন কেটে বিক্রি হচ্ছে, আপনার 200 গ্রাম দরকার তো আপনি 200 গ্রাম নিচ্ছেন, যদি আপনার 250 গ্রাম দরকার 250 গ্রাম নিচ্ছেন, যদি 1 কিলো দরকার 1 কিলো নিচ্ছেন। কিন্তু ইলিশ মাছ দেখা গেল দোকানে বিক্রি হচ্ছে যে গোটাই নিতে হবে, তো আপনি পুরো গোটা ইলিশ মাছ নেওয়ার ক্ষমতা নেই, মানে আপনি আর ইলিশ মাছ খেতে পাচ্ছেন না। বুঝতে পারলেন? তো কিছু কিছু শেয়ার বাড়তে বাড়তে এমন বেড়ে যায় যাতে ছোট ছোট রিটেলাররা সেই শেয়ার কিনতে পারবে না। এখানে যারা 30,000 40,000 টাকার পুঁজি নিয়ে এসছেন, তাদের যদি আমরা বলি যে একটা এমআরএফ এর শেয়ার কিনুন, কিনতে পারবেন? এমআরএফ এর একটা শেয়ারের দাম 1,18,000 টাকা।
1,20,000। এখন ধরো 20,000 টাকা, তাহলে নিতে পারবেন না। কিন্তু আপনাকে যদি এই মুহূর্তে যদি বলা হয় যে আপনি একটা স্টেট ব্যাংকের শেয়ার নিন, হয়তো আপনি নিতে পারবেন, 600 টাকা বিক্রি হচ্ছে। হ্যাঁ, তো 670। 1,80,000 টাকা শেয়ার আপনার ইনভেস্ট করতে গেলে একটু হাই নেট ওয়ার্থ ইনভেস্টর হতে হচ্ছে, সবাই কিনতে পারছে না। আজকে আপনাকে না স্যার। একটা অ্যান্ড্রয়েড ফোন কিনতে বলা হলো, আপনি কিনে নিলেন, কিন্তু দেখা গেল আইফোন কিনতে পারছেন না। কেন আইফোন কিনতে পারছেন না? আইফোনের দাম 1,00,000 টাকা থেকে শুরু, সাপোজ। তা আপনি আইফোন কিনতে পারছেন না। তো এইরকমই মার্কেটে কিছু কিছু সময় ভলিউম বাড়ানোর জন্য, অর্থাৎ বায়ার সেলারদের ভলিউমটা বাড়ানোর জন্য, এবার অনেকে বলবে স্যার ভলিউমটা কি? ভলিউম মানে হলো বেশি সংখ্যক মানুষ কেনা বেচা করানোর জন্য। সহজেই বোঝাচ্ছি, ভলিউমটা কি সেটা আলাদা সাবজেক্ট আছে, আপনাদেরকে বোঝাবো। তো সেই জন্য কোম্পানি তার শেয়ারটাকে মাঝে মধ্যে ভেঙে দেয়। যদি এমআরএফ এর শেয়ারের দাম 10 ভাগে ভাগ করা হয়, তাহলে এক একটা শেয়ারের দাম কত পড়বে? 12,000 টাকা। 12,000 টাকা। তা হয়তো আপনি একটা 12,000 টাকার শেয়ার কিনতে পারবেন, কিন্তু 1,20,000 টাকার শেয়ার কিনতে পাচ্ছেন না। যদি এটাকে 100 ভাগে ভাগ করা হয়, তাহলে 1,200 টাকা পড়বে। 120, 1200। তাহলে আপনি হয়তো কিনতে পারবেন। তো কিছু কিছু সময় এই শেয়ারকে ভাগ করে দেওয়া হয়। যদি কোনো শেয়ারকে স্প্লিট করা হয়, অর্থাৎ টুকরো করা হয়, তো শেয়ারের দাম যত কমবে, অর্থাৎ শেয়ারের ভ্যালু যত কমবে, কোয়ান্টিটি কিন্তু শেয়ারের তত বেড়ে যাবে। ঠিক তো? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। 100 জনকে, 100 টাকাকে যদি আপনি 10 ভাগে ভাগ করেন, তাহলে এক একটা ভাগে হচ্ছে 10 টাকা। যদি ওটাকে 100 ভাগে ভাগ করেন, তাহলে এক একটা ভাগে হচ্ছে 10 টাকা, কিন্তু ভাগ হচ্ছে 100টা। তো কোনো কোম্পানির স্টক যদি স্প্লিট হয়, অর্থাৎ কম হয়, ওই শেয়ারের ভ্যালু যদি কম হয়, তাহলে কোয়ান্টিটি কিন্তু বাড়বে। ঠিক আছে? কোয়ান্টিটি যখন বাড়বে তখন ফেস ভ্যালুও কমে যাবে। যদি 100 টাকার শেয়ার 10 ভাগে ভাগ হয়, তাহলে ফেস ভ্যালু যদি 10 টাকা হয়, তাহলে ফেস ভ্যালু কিন্তু 1 টাকা হয়ে যাবে। বুঝলেন কি বুঝলেন না? বুঝলাম। বুঝলে বলুন, নাহলে আবার আবার বলবো। স্যার একবার বলবেন? হ্যাঁ স্যার, বুঝলাম স্যার। বুঝেছেন? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। বলুন বলুন আরেকবার বলুন। যদি আমি একটু লিখে বোঝানোর চেষ্টা করছি আপনাদেরকে। হ্যাঁ স্যার। 100 টাকা, ঠিক আছে? যদি হ্যাঁ স্যার। মার্কেট ভ্যালু আপনি যদি স্প্লিট করেন, হ্যাঁ দাদা, আমি একটু ট্রেনিং এ আছি, তো আমি পরে ফোন করছি তোমাকে, করে দেবো। আমি ট্রেনিং এ আছি। তো ফেস ভ্যালু 10 টাকা, মার্কেট ভ্যালু 100 টাকা। 100 টাকা। ফেস ভ্যালুকে আপনি মার্কেট ভ্যালুকে ভাগ করবেন, কত ভাগে ভাগ করবেন বলুন? 10 ভাগে। 10 ভাগ। 10 ভাগে। ও সরি, ধরুন শেয়ার কোয়ান্টিটি আছে 1,000,
শেয়ার কোয়ান্টিটি 1000, ফেস ভ্যালু 10 টাকা, মার্কেট ভ্যালু 100 টাকা। 100 টাকা। এটাকে 10 ভাগে ভাগ করলেন, তাহলে স্প্লিট করার পরে কত হলো? 10 টাকা। স্প্লিট করার পরে 5 শেয়ারের দাম হয়ে গেল 10 টাকা। এটাই কিন্তু মার্কেট ভ্যালু হয়ে গেল, ঠিক আছে? যখন হ্যাঁ, স্প্লিট স্যার। হবে, 10 ভাগে স্প্লিট হয়েছে, তখন এখানে শেয়ার কোয়ান্টিটি 10 গুণ বেড়ে যাবে। কত বেড়ে যাবে? 1000, 10 গুণ। 10 গুণ বেড়ে যাবে। তখন 10,000, তাহলে শেয়ারের 10,000 হয়ে যাবে। শেয়ার হয়ে যাবে তখন 10,000 কোয়ান্টিটি। 10,000 আর ফেস ভ্যালু কি হচ্ছে? 10 ভাগে ভাগ হবে। ফেস ভ্যালু কিন্তু 10 ভাগে ভাগ, তখন 1 টাকা হয়ে তখন যাবে। ফেস ভ্যালু হয়ে যাচ্ছে 1 টাকা। তাহলে কোন রকমে কোয়ান্টিটি কমা ছাড়া, মানে এখানে সরি কোয়ান্টিটি বাড়া ছাড়া টোটাল কিন্তু শেয়ারের যে ক্যাপিটাল সেটা কিন্তু পরিবর্তন হচ্ছে না। যখন এটা পরিবর্তন হয়ে যাচ্ছে, তখন এটাও পরিবর্তন হচ্ছে, তখন এটাও পরিবর্তন হয়ে যাচ্ছে, ঠিক তো? এটা যখন ভাগ হবে, এটা তখন ভাগ হচ্ছে, এটা তখন 10 গুণ কোয়ান্টিটি বেড়ে যাচ্ছে। আপনার কাছে যদি শেয়ার 10টা কেনা থাকে, এক একটা শেয়ারের দাম যদি 100 টাকা হয়, তাহলে যখন এক একটা শেয়ারের দাম 10 টাকা হয়ে যাচ্ছে, তখন কিন্তু আপনার 10 গুণ বেড়ে যাচ্ছে, শেয়ারও তখন কিন্তু 100 পিস হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন তো? হ্যাঁ, বুঝতে পারলাম। শুধু এখানে বেনিফিটটা হ্যাঁ, কি হচ্ছে, যে 100 টাকায় কিনতে পারছে না, সে 10 টাকায় কিনতে পারছে। স্টক স্প্লিট বোঝা যাচ্ছে? বেশি সংখ্যক লোক যুক্ত হতে পারছে। হ্যাঁ, বেশি সংখ্যক লোক কিনতে পারবে, যুক্ত হতে পারছে। বেশি কম সংখ্যক টাকায় লোক কিনতে পারবে। কিনতে পারছে, ঠিক আছে? তো এই স্টক স্প্লিট যদি কোন কোম্পানি কর্পোরেট অ্যাকশন নেয়, তখন বুঝতে হবে যে কোম্পানির শেয়ারের দাম বাড়ছে, হ্যাঁ কি না? এবং হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। স্প্লিট হওয়ার পরে কোম্পানিতে শেয়ারের দাম বাড়বে কেন? মার্কেটে চাহিদা বেড়ে যাবে। চাহিদা বাড়বে কিনা? যে 100 টাকায় কিনতে পারছে না, সেও 100 টাকায় তো 10 টাকায় কিনতে পারবে। অবশ্যই বাড়বে। তাহলে স্টক স্প্লিট ভালো না খারাপ? ভালো। ভালো। খারাপ। খারাপ কি করে হলো? তো যেহেতু লোক সংখ্যা তো বেড়ে যাচ্ছে, তখন চাহিদা তো আরো বেড়েই যাচ্ছে। তো চাহিদা যখন বাড়বে, তখন তো মার্কেট উপর দিকে যাবে, ডিমান্ড বাড়বে, শেয়ারের ভালো হবে। তো স্টক স্প্লিট কিন্তু বাড়ালে ভালো, ঠিক আছে? এবার আমরা আসি নেক্সট, ডিভিডেন্ড। তো আপনারা শিখেছেন যে ডিভিডেন্ড কি। আর একটা কথা বলতে চাই। বলুন। স্যার, বলতে চাইছি যে প্রথম যখন আমরা ধরুন কোনো কোম্পানি শেয়ার মার্কেটে শেয়ার ছাড়ছে কোন কোম্পানি, তখনকার তো একটা প্রমোটারের কাছে তো একটা পার্সেন্টেজ থাকে, ধরুন 51% এরকম থাকে হুম, এই বেশিরভাগ ক্ষেত্রে যে কোনো কোম্পানি। স্যার, যখন কোম্পানির 51% ছাড়বে, তারপরে কি কোন পরিবর্তন হবে? মানে কোন কয়েকদিন পরে আবার শেয়ার ছাড়ছে, এরকম হয়? হ্যাঁ, এগুলো হয়তো, এগুলো তো কর্পোরেট অ্যাকশনের মধ্যেই পরপর আছে। প্রথমে কোম্পানি যখন মার্কেটে এসছে, তখন তো আইপিও ছেড়ে এসছে। নেক্সট যখন আবার কোম্পানি তার কিছু শেয়ার বিক্রি করতে ছাড়বে, যাবে, তখন এফপিও ছাড়বে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে? ওএফএস আচ্ছা, আছে, অফার ফর সেল। আচ্ছা, তো এগুলো পরপর আপনাদেরকে শেখাচ্ছি। তো ঠিক এখন আছে। যে কর্পোরেট অ্যাকশন যেটা শিখলাম, সেটা হলো স্টক স্প্লিট। আচ্ছা, তাহলে স্টক স্প্লিট হলো ভালো। নেক্সট আমি একটা
অপশন যাচ্ছি, সেটা হলো মানে ভালোগুলো আগে শেখাই, তারপর খারাপগুলো শেখাবো। নেক্সট হলো বাইব্যাক। বাই মানে কি, কেনা, কেনা, আর বাই ব্যাক পুনরায় কেনা। কিনে ফেরা। কিনে ফেরা মানে অনেক কোম্পানি তাদের অনেক হাতের শেয়ার কোম্পানি মার্কেটে সেল করে দিয়েছে। সেল করে দেওয়ার পরে কোম্পানি হঠাৎ বলল তখন আমাদের শেয়ার আমরা আবার ফেরত নেব। আপনি যদি আমাদের কাছে বেচেন, এই মুহূর্তে শেয়ারের দাম চলছে 660 টাকা মার্কেট প্রাইসে, আপনাকে আমি 680 টাকা দেব, আপনি শেয়ারটা আমার কাছে বেচে দিন। এই বাইব্যাকে আপনি অ্যাপ্লাই করলেন, অর্থাৎ আপনার শেয়ারটা 680 টাকায় বিক্রি হয়ে যাবে। কে কিনবে? প্রমোটার কোম্পানি। কিনবে। এটা হলো বাইব্যাক, মানে ভাই আমি তোমার কাছে বেচেছিলাম, আমি আবার তোমার থেকে কিনে নিচ্ছি। কিনে নিতে চায়। তো কোন কোম্পানি বাইব্যাক কখন করবে? কোন কোম্পানি বাইব্যাক কখন করবে? যখন ভবিষ্যতে তার শেয়ারের দাম বাড়তে পারে, সেটা বুঝবে, হ্যাঁ কি না? আচ্ছা, হ্যাঁ স্যার, কখন তার শেয়ার বেচবে? যখন দেখবে যে কোম্পানির ভবিষ্যৎ ভালো না, কোম্পানির লস হয়ে যাচ্ছে। তখন সে কিন্তু শেয়ার মার্কেটে বেচতে শুরু করবে। আর বাইব্যাক কখন করছে? যখন তার মনে হবে সময় যে এই শেয়ারগুলো আগামী দিনে আরো বেশি বেনিফিট দিতে পারে। ভাই তোমার কাছে বেচেছিলাম, তুমি আমার আবার ফেরত দাও, আমি তোমাকে বেশি টাকা দিচ্ছি। কোন কোম্পানি কখন বেশি টাকা দিয়ে তার শেয়ার কিনবে? ঠিক আছে, তো বাইব্যাক হলো কোম্পানির একটা ভালো দিক। কোম্পানির একটা ভালো দিক হলো ভালো। বাইব্যাক। ওকে, বলুন, এর মধ্যে কারো প্রশ্ন থাকলে বলুন। স্যার বাইব্যাক ওটা কি যখন বাইব্যাকই করার আছে, তাহলে স্যার বেশি টাকা দিয়ে করবে কেন? অন্য কোনো স্ট্র্যাটেজি নেই যে সবাই এমনিতেই বেচে দেয় শেয়ার? না, অন্য কোনো স্ট্র্যাটেজি নেই, এই প্রশ্নটা আপনি করতেন না যদি আপনার আগে আমি স্টক মার্কেটের ডার্ক সাইডটাকে বুঝিয়ে দিতাম। আপনি একুশে আছেন তো? হ্যাঁ, আচ্ছা, আমি আগে বলছি এইভাবে কিন্তু বুঝবো। জানো তো? হ্যাঁ, বলুন, এক এক করে এক বলুন। সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড। স্যার আমি মনে করলাম যে আমার শেয়ার বেচবো না, তাহলে হচ্ছে কোম্পানি কি জোর করে নিতে পারবে নাকি না? না, জোর করে নেবে কেন? অফার করবে বেশি টাকায়, আপনি দিলে দেবেন, না দিলে না দেবেন। আমার শেয়ার আমি রেখে দিতে পারি। অবশ্যই, আপনার শেয়ার আপনার টাকায় কেনা, যতক্ষণ না আপনি নিজে না বিক্রি করতে পারে, কারো বাবার ক্ষমতা নেই ওইটা নিয়ে নেওয়া। এইবারে যদি আমাদের তোমরা আধা মাল আজকে পাঠিয়ে অর্ডার করতে যায়, মানে বুঝতে পারছো তো বলো? হ্যাঁ, রাজিবুলের কথা কেউ শুনতে পাচ্ছে? আমি তো শুনতে পাচ্ছি না। না না কেউ বুঝতে পারছে না। তাহলে রাজিবুল একটু মিউট করে কথা রাখো, আর হচ্ছে। তুমি আমাকে ফোন করে প্রশ্ন করবে। স্যার, হচ্ছে না, নেটওয়ার্কের প্রবলেম, বাকিদের ডিস্টার্ব হচ্ছে। নেক্সট প্রশ্ন স্যার, করুন। কোনো কোম্পানি বাইব্যাক, স্যার কোনো কোম্পানি বাইব্যাক করবে তো আমি কি করে বুঝবো যে এই কোম্পানি বাইব্যাক করছে? কর্পোরেট অ্যাকশন আপনি নিউজে গেলেই এই দেখুন, গুগলেই সব পেয়ে যাবেন, গুগল বাবা। স্যার তারপরে একটা আপনার কথা যে অ্যাপসের মধ্যে নিউজ আছে, নিউজের মধ্যে গিয়ে যখন যা কর্পোরেট অ্যাকশন হবে সেগুলো আপনি পেয়ে যাবেন। তাছাড়াও আপনার ইমেল চেক করুন, অ্যাঞ্জেল ওয়ান থেকে প্রত্যেকটা কর্পোরেট অ্যাকশনের ইমেল করছে। স্যার বাইব্যাক, হ্যালো, বলুন। বলছি স্যার বাইব্যাক তো কোম্পানিটা ট্রিক্সও হতে পারে কোম্পানির শেয়ার প্রাইস বাড়ানোর জন্য।
সেগুলো বলছি না যে আপনি যে প্রশ্ন করেছেন, আর ওই যে বললাম যে ডার্ক সাইড অফ স্টক মার্কেট, এগুলো সব ওখানেই আপনার আলোচনা হবে। করতে পারে তো, অবশ্যই। তার জন্য তো ইনভেস্টিগেশন টিম আছে, আচ্ছা স্যার। ঠিক আছে? স্যার এখানে একটা কোশ্চেন করছি স্যার। বলুন। একটা কোম্পানির ধরুন স্যার যেটা বাইব্যাক করবে, তার ধরুন সেই কোম্পানির শেয়ার আমার কাছে আছে, তো হুম। সেটা আমার কাছে কিভাবে রিকোয়েস্ট পাঠাবে যে আমি আপনার শেয়ারটা কিনে নিতে চাই বা বেশি দাম দিয়ে কিনে নিতে চাই, সেটা আমার আপনার কাছে মেল কিভাবে করবে, ই করবে? আপনার ইমেলে মেল করবে কোম্পানি, আচ্ছা আচ্ছা। ঠিক আছে? তার কিছু ফর্মালিটিজ আছে, ওগুলো আমরা দেখি। দেখুন, কারেন্ট বাইব্যাক অফার, যখন যা বাইব্যাক, আপকামিং বাইব্যাক শেয়ার 2023, আপনি যেখানে যাবেন সেখানে 12ই ডিসেম্বর ওরিয়েন্ট গ্রিন পাওয়ার কোম্পানি, গুজরাট নর্মদা ভ্যালি, বাইব্যাক ক্লোজ হয়ে গেছে 7 তারিখে, ঠিক আছে? শ্রেয়া শিপিং অ্যান্ড লজিস্টিক 17ই অক্টোবর বাইব্যাক ক্লোজ হয়েছে। এগুলো সব এরকম ক্যালেন্ডার আছে, সেই ক্যালেন্ডারে আপনি পেয়ে যাবেন। এগুলো কোথা থেকে কি দেখতে পাবেন সব আমি যখন অ্যাপসটা বোঝাবো, আপনারা এখন টার্মিনোলজি গুলো বুঝুন, কোথায় কিভাবে দেখবেন সেগুলো আমরা অবশ্যই দেখিয়ে দেবো, ঠিক আছে? এই পরিভাষাগুলো বুঝুন, তারপরে আপনারা বুঝতে পারবেন যে কোথায় কিভাবে দেখতে হয়। তো বাইব্যাক বুঝেছেন কিনা? হ্যাঁ স্যার। বুঝেছি স্যার। আরো অনেকগুলো কর্পোরেট অ্যাকশন আছে, যেমন রাইট ইস্যু, বোনাস ইস্যু। তো এগুলো আমরা নেক্সট আলোচনা করব একটু অ্যাডভান্স লেভেলে। আমরা ফান্ডামেন্টাল অ্যানালিসিসটা স্টপ করে রাখার চেষ্টা করছি, কারণ বাকি যেগুলো আছে সেগুলো হলো একটু অ্যাডভান্স লেভেলে। আপনারা যত অভিজ্ঞতা বাড়বে তত আপনাদের ক্লাসের সাথে সাথে এগুলোকে শেখানো হবে। আজকে আমরা একটু অন্য বিষয় নিয়ে আলোচনা করি, সেটা হলো স্টক মার্কেটে আপনি যখন ইনভেস্ট করছেন 100 টাকা, এই 100 টাকাটা একদিনে জিরো হতে পারে কি? অর্থাৎ কোন একটা না। ইকুইটি শেয়ার কিনেছেন, এখন অপশন টপশনের মাথার মধ্যে ঢুকাবেন না। না স্যার, একদিনে জিরো হতে পারে না। না স্যার, জিরো হবে না। একদিনে জিরো হতে পারে না। কেন পারে না? কোনো একটা শেয়ারে 10% সার্টিফিকেট লেগে যাবে। একদম, বুক ভ্যালু আছে। কোনো একটা শেয়ারের মাঝে মধ্যে কেনা বেচা বন্ধ হয়ে যায়। এটা আমি মাঝখান থেকে বলছি এই কারণে, অনেকে আমাকে শেয়ার কিনে ফোন করে, স্যার শেয়ার কিনেছি কিন্তু বেচতে পারছি না, স্যার অমুক শেয়ারটা কিনতে পারছি না। তো সেই জন্য মাঝখানে এই বিষয়টা আপনাদের ক্লাসের মধ্যে ঢোকানো হলো। কোনো স্টক একদিনে জিরো হতে পারে না। কোনো স্টক যদি হঠাৎ বেড়ে যায়, তাহলে আপনি শর্ট সেল করলে আপনার লস হতে পারে, তাই তো? হুম। শর্ট সেল যদি করেন, আর যদি কোনো স্টক যদি ধপ করে কমে যায়, তাহলে আপনি যদি বাই করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার লস হতে পারে। লস হবে। তো এই বাই আর এই সেলের মধ্যে একটা সীমাবদ্ধতা আছে। মার্কেট ম্যানুপুলেট হয়, যেটা আপনারা শিখবেন কিভাবে ম্যানুপুলেট হয়। কিন্তু এই মার্কেটের ম্যানুপুলেটটাকে রোকার জন্যে যদি কোনো শেয়ার হঠাৎ 5% কমে গেল বা বেড়ে গেল, কমে গেল কিংবা বেড়ে গেল, 50 হয়ে গেছে। অর্থাৎ 100 টাকা শেয়ারটা যদি 95 টাকা চলে আসে, কিংবা 100 স্যার টাকা ওখানে শেয়ারটা যদি 50% হয়ে গেছে। সরি 50% হয়ে গেছে, যদি 50 টাকা শেয়ারটা, ওই 100 টাকা শেয়ারটা যদি 95 টাকা চলে আসে,
কিংবা যদি বেড়ে 105 টাকা চলে যায়, তখন সেবি থেকে যদি নিচের দিকে আসে, তাহলে তাকে এলসিএল অর্থাৎ লোয়ার সার্কিট লাগানো হয়। আর যদি উপর দিকে যায় তাহলে ইউসিএল অর্থাৎ আপার সার্কিট লেভেল লাগানো হয়। এই সার্কিট লেভেলটা প্রথমে 5%, যদি দেখা যায় যে কোনো রকমে গরমিল হয়নি, কোনো রকমের শেয়ারে ম্যানিপুলেট হয়নি, কোনো রকমের ম্যাল প্র্যাকটিস কিংবা ব্যাড প্র্যাকটিস হয়নি, তখন তার বাই সেল আবার ওপেন হয়। ঠিক আছে, তো ধরো 8 ঘন্টা কিংবা 15 মিনিট ধরে ইনভেস্টিগেশন হলো, আবার সেই বাই সেল যখন ওপেন হলো, দেখা গেল শেয়ারটা 10% বেড়ে গেছে কিংবা 10% কমে গেছে, কিংবা এখানে যদি বলি যে 100 টাকার শেয়ারটা হয় 90 টাকা চলে এসছে, নইলে 110 টাকা চলে গেছে, তখন আবার সেটাকে সার্কিট লাগানো হয়। কেন হয়? এখানে এমন না যে আপনাকে শিয়ালদাতে টিটি ধরেছে মানে বনগা লোকাল পর্যন্ত আপনি ওই টিকিটের যে রিসিপ্টটা থাকে না, টিটি ধরলে যে রিসিপ্টটা দেখি যে আপনি যে একেবারে বাড়ি চলে যাবেন, সেটা ট্রেনে হয়, কিন্তু এখানে হয় না। এখানে 5% ইনভেস্টিগেশনের পরে 6% থেকে তো কেউ ফ্রড করতে পারে, পারমিশন পেয়ে গেছে এমন তো কোনো ব্যাপার না। তো 10%-এ গিয়ে আবার ইনভেস্টিগেশন হয়, আবার কেনা বেচা বন্ধ হয়। যখন এটা 15% বেড়ে যায় কিংবা কমে যায়, তখন এটার উপর আবার কেনা বেচা বন্ধ করে ইনভেস্টিগেশন শুরু হয়। যদি দেখা যায় না সবকিছু ঠিক আছে, ভালো মন্দ এর মধ্যে কিছু নেই, যেভাবে স্বাভাবিকভাবে কেনা বেচা চলছে তো চলছে, যদি কোনো রকমের ইনভেস্টিগেশনে যদি কিছু খারাপ কিছু দেখে, তাহলে সারা দিনের জন্য কেনা বেচা বন্ধ। সে 5% সারাদিনে হতে পারে, 10% হতে পারে, কিংবা 15% হতে পারে। তো দেখা গেল কোনো রকমের ভেজাল নেই এর মধ্যে, ফ্রড কিছু হয়নি, ম্যাল প্র্যাকটিস কিছু হয়নি, তখন আবার ছেড়ে দেওয়া হয়। যদি 20% চলে যায়, তাহলে কিন্তু আবার কেনা বেচা বন্ধ করা হয়, আর সেটা সারা দিনের জন্য কেনা বেচা বন্ধ হয়ে যায়। তো যখন আপনারা কোনো স্টক শর্ট সেল করবেন, আপনারা একবার দেখে নেবেন যে সেটা সার্কিট লেভেলের কাছাকাছি আছে কিনা। সার্কিট লেভেলের কাছাকাছি আছে কি নেই দেখতে গেলে আপনি আপনার অ্যাপসের মধ্যে যাবেন। যখন শর্ট সেল করবেন, বাই করলেন তো আজকে না বিক্রি করলেন কালকে বিক্রি হয়ে যাবে, কিন্তু যখন শর্ট সেল করছেন তখন তো আপনি তো সেল করে রাখতে পারবেন না, খুলছেন অ্যাপসের মধ্যে, অন্য একদিন দেখিয়ে দেবো, চিন্তা নেই। আপনি যে কোনো অ্যাপ যখন সিলেক্ট করবেন, তখনই মানে যে কোনো স্টক যখন সিলেক্ট করবেন, সেখানেই কিন্তু লেখা থাকবে যে আপার সার্কিট লেভেল এবং লোয়ার সার্কিট লেভেল। তো বুঝে গেছেন, যখন শর্ট সেল করবেন তখন একবার দেখে নেবেন যে আপার সার্কিট লেভেল এবং লোয়ার সার্কিট লেভেলের কাছাকাছি আছে কিনা। তো আজকে এই পর্যন্তই, প্রচন্ড কাশি হচ্ছে। স্যার একটা কোশ্চেন করছি এখানে, বলুন। আমি বলছি আপার সার্কিট লেভেল বলুন কিংবা লোয়ার সার্কিট লেভেল বলুন, হুম, ওটা কি 5% ডিফারেন্সেই পড়ে? প্রথমে 5%, যদি ইনভেস্টিগেশনে দেখা যায় যে না কোনো অসুবিধা নেই, তাহলে আবার ছেড়ে দেওয়া হবে। যদি 5% যদি না যায়, 5%-এর উপরে যদি আর না ওঠে, কোনো ব্যাপার নেই, 6%, 7%, 8%, ততক্ষণ সার্কিট লাগবে না, কেনা বেচা চলবে। যদি 10% যদি ওঠানামা করে তাহলে আবার সার্কিট লাগবে। স্যার ওই চালু অবস্থায় আমি সেটা সঙ্গে সঙ্গে বলছি না, সেবি আমি বলছি ইনভেস্টিগেশন দাঁড়ান, আগের জনের প্রশ্ন ক্লিয়ার হোক। আপনি বলুন ওই 5% গেল, তারপরে 10%, মানে এই যে গ্যাপটা, ওই 5% অন্তর অন্তর কি ইনভেস্টিগেশন চলে? 5-এর থেকে তো লাফিয়ে যাবে না 10-এ,
5%, তারপর 6%, কেনা বেচা হতে হতেই তো বাড়বে। হ্যাঁ, আমি সেটাই বলছি যে তো যখন 5% ডিফারেন্স 10% যাবে তখন আবার কেনা বেচা বন্ধ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা যখন 15% উপর নিচে হবে, শুধু উপরে না, নিচের দিকে গেলেও তাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে স্যার। অর্থাৎ আপনি যদি 100 টাকার শেয়ার কেনেন, তো একদিনে আপনার 80 টাকার নিচে আর আসবে না, ম্যাক্সিমাম 80 টাকা, কিংবা উপরে গেলে ম্যাক্সিমাম আচ্ছা 20 টাকায় উপরে যাবে, মানে অর্থাৎ 120 টাকা। আচ্ছা কিন্তু ডেরিভেটিভস এর ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়, শুধুমাত্র ইকুইটির ক্ষেত্রে প্রযোজ্য। আচ্ছা বলো নেক্সট প্রশ্ন। কিসের ক্ষেত্রে স্যার ইন্টারে? নেক্সট প্রশ্ন। স্যার কিসের ক্ষেত্রে বললেন সেটা একবার একটু ক্লিয়ার হ্যাঁ, ক্ষেত্রে বললেন, ওটা একটু ক্লিয়ার করে বুঝতে পারলাম না স্যার। কিসের ক্ষেত্রে? হ্যাঁ, আপনি ইকুইটির ক্ষেত্রে, বললেন ইকুইটি, একটু আগে। ইকুইটির ক্ষেত্রে। আচ্ছা। অপশন ফিউচারের জন্য প্রযোজ্য নয়, তাই বললাম। আচ্ছা শেয়ারের ক্ষেত্রে, শেয়ারের ক্ষেত্রে প্রযোজ্য, ইকুইটি শেয়ারের ক্ষেত্রে প্রযোজ্য, বুঝেছেন? হ্যাঁ স্যার, বুঝেছি। ওকে, নেক্সট প্রশ্ন। নেক্সট আর কোনো প্রশ্ন নেই। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি। কালকের রেকর্ডিং এবং আজকের রেকর্ডিং, দুটো রেকর্ডিং পেয়ে যাবেন।